Bismillahirrahmanirrahim. Welcome to this online class. I am Dr. Farjana Rahman, lecturer, Department of Physiology, SAR, Solimullah Medical College, Dhaka. Our today's topic is exchange of fluid through the capillary membrane. এটা আমরা হচ্ছে কি জানার জন্য আমরা একটু আগের ক্লাসের প্রিভিয়াস লেকচারটা একটু রিমাইন্ড করব। সেটা ছিল আমরা এর আগের ক্লাসে মাইক্রো সার্কুলেশন সম্পর্কে কিছু পড়েছিলাম। তো what is the purpose of microcirculation, or what is the most important function of microcirculation? That is transport of nutrients to the tissue and removal of the cell excreta. তার মানে হচ্ছে প্রত্যেকটা টিস্যুতে ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট সাপ্লাই করা আর সেল যে মেটাবলিজমের মাধ্যমে যে মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে ওগুলোকে রিমুভ করে নিয়ে আসাটাই হচ্ছে কি আমাদের মাইক্রোসার্কুলেশনের মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন। নাও we have been discussed about blood vessels. So capillary is one type of exchange vessel, তাই তো? অ্যান্ড আমরা যদি ক্যাপিলারি স্ট্রাকচারের দিকে একটু নজর দিই তাহলে আমরা দেখতে পাবো যে ক্যাপিলারির ওয়ালগুলো খুব থিন, এবং সেটা কীরকম থিন, কতটুকু থিন, দ্যাট ইজ অনলি অ্যাবাউট 0.5 মাইক্রোমিটার। নাও অ্যান্ড ইন্টারনাল ডায়ামিটার কত? অনলি 4 to 9 মাইক্রোমিটার। And these walls are very much thin and composed of single layered highly permeable endothelial cell. I repeat, highly permeable endothelial cell. So endothelial cell গুলো highly permeable. এই highly permeable হওয়ার ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স হলো এটাই, যার কারণে different types of cell nutrients, water, cell excreta can all interchange quickly and easily between the tissues and the circulating blood. ছবিটাতে তোমরা দেখো যে একটা ব্লাড ক্যাপিলারি দেখানো আছে, একটা আর্টারিয়াল ইন্ড আছে এবং একটা ভেনাস ইন্ড আছে ক্যাপিলারির। অ্যান্ড যে এখানে যে এক্সচেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে যে ক্যাপিলারির ওয়ালটা হাইলি পারমিয়েবল এন্ডোথেলিয়াল সেল থাকার কারণে এই এক্সচেঞ্জটা খুব কুইকলি অ্যান্ড ইজিলি হচ্ছে। সো তোমরা গাইটনের চ্যাপ্টার নাম্বার 16 যখন পড়বে তখন তোমরা সাথে ক্যাপিলারির স্ট্রাকচারটা এবং মাইক্রোসার্কুলেশনের স্ট্রাকচার যেটা আমি আগের ক্লাসে পড়িয়েছি এগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেবে। ছোট্ট করে একটা জিনিস তোমাদেরকে আমি বলতে চাই এখানে, যে আমরা জানি যে আমাদের শরীরে 100 ট্রিলিয়ন সেলস আছে, তাই না? তো এই প্রত্যেকটা সেলের মাঝখানে কিছু স্পেস আছে, এগুলোকে আমরা বলি ইন্টারস্টিশিয়াম, অ্যান্ড দ্য ফ্লুইড ইন দিস স্পেস ইজ কল্ড ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। সো নাও আমাদের আজকের টপিকস যেটা আমরা পড়বো সেটা হচ্ছে নাম্বার 1 স্টার্লিং ফোর্সেস। দ্যাট মিনস স্টার্লিং ফোর্সগুলো কী কী সেইগুলো সম্পর্কে আমরা জানবো। অ্যান্ড সেকেন্ডলি আমরা পড়বো স্টার্লিং ইকুইলিব্রিয়াম। সো আমাদের এখানে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ইন্টারস্টিশিয়াম অথবা ব্লাড ক্যাপিলারি, এর মাঝখানে যে এক্সচেঞ্জ হচ্ছে এটাই হচ্ছে আমাদের আজকের টপিক। সেই এক্সচেঞ্জটা কীরকম হচ্ছে সেইটা নিয়েই আজকের আমাদের টপিকস। দেখো, whether fluid will move out of the blood into the interstitial fluid or in the opposite direction, এটা কে ডিটারমাইন করবে? চারটা প্রাইমারি ফোর্সের মাধ্যমে এটা ডিটারমাইন হবে, এবং এই চারটা প্রাইমারি ফোর্সকে আমরা বলছি স্টার্লিং ফোর্সেস। কেন এগুলোর নাম স্টার্লিং ফোর্স? বিকজ একজন ফিজিওলজিস্ট আর্নেস্ট স্টার্লিং এই ফোর্সগুলো উনি প্রথমে এগুলোকে আবিষ্কার করেন। দ্যাটস ওয়াই এগুলোর নাম হচ্ছে স্টার্লিং ফোর্স। তাহলে আমাদের স্টার্লিং ফোর্স কয়টা? স্টার্লিং ফোর্স 4টা, এবং খুব ভালো করে এই ফোর্সগুলো প্রথমে তোমরা নামগুলো জেনে নেবে, দেন তোমরা এই ফোর্সগুলোর কী করে, ফ্লুইডটাকে ভিতরে নেয় নাকি বাইরে নেয়, ওই জিনিসটা আমরা পড়ব। সো নাম্বার 1 ক্যাপিলারি প্রেশার, নাম্বার 2 ইন্টারস্টিশিয়াল ফ্লুইড প্রেশার, নাম্বার 3 capillary plasma colloid osmotic pressure, number 4 interstitial fluid colloid osmotic pressure. So now যেই সমস্ত ফোর্স ফ্লুইডটাকে আউটওয়ার্ডলি নিয়ে আসে সেগুলোর নামগুলো আগে আমরা জানি। নাম্বার 1 ক্যাপিলারি প্রেশার, which causes movement of fluid outward through the capillary membrane. Secondly, negative interstitial fluid pressure, which causes move fluid outward.
Then interstitial fluid colloid osmotic pressure, which also causes movement of fluid outward through the capillary membrane. And যদি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড প্রেশারটা পজিটিভ হয় তাহলেই কেবলমাত্র ফ্লুইডটা ইনওয়ার্ড মুভমেন্ট হবে। আর আমাদের দ্য অনলি ওয়ান প্রেশার হুইচ অলওয়েজ কজেস মুভমেন্ট অফ ফ্লুইড ইনওয়ার্ড, দ্যাট ইজ প্লাজমা, ক্যাপিলারি প্লাজমা colloid osmotic pressure. So if the sum of these forces, that is net filtration pressure, is positive, there will be a net fluid filtration across the capillaries, and if it is negative, there will be a net fluid absorption. নাও আমরা এর আগের ছবিতে আমরা দেখিয়েছি, প্লাস আমরা এটা এমনিতেও আমরা পড়েছি যে একটা ক্যাপিলারি প্রথমে আমাদের কি হয়, একটা ক্যাপিলারি অলওয়েজ একটা আর্টারিয়াল ইন থাকে, একটা ভেনাস ইন থাকে। তো আমরা এইমাত্র কিছুক্ষণ আগে আমরা পড়লাম স্টার্লিং ফোর্সগুলো কী কী। এখন আমরা জানবো যে আমাদের একটা ক্যাপিলারির আর্টারিয়াল ইন্ডে কী হয় আর ভেনাস ইন্ডে কী হয়। সো যদি আমরা আর্টারিয়াল ইন্ডের কথা চিন্তা করি, সেখানে দেখো প্রথমে আমরা পড়ব যে সমস্ত ফোর্স ফ্লুইডটাকে আউটওয়ার্ড মুভ করে সেটা আমরা দেখব কি কি। নাম্বার 1, capillary pressure, that is 30, negative interstitial fluid pressure, that is 3, interstitial fluid colloid osmotic pressure, that is 8. তাহলে টোটাল আউটওয়ার্ড ফোর্স কত? 41. And force causes movement of fluid inward, that is plasma colloid osmotic pressure, is only 28 millimeter mercury. So now we can see that total outward force is greater than the total inward force. সো আমরা বলতে পারি এখানে ফ্লুইডটাকে বাইরে বের করার যে ফোর্স সেটা ফ্লুইডটাকে ভেতরের দিকে টেনে নেওয়ার ফোর্সের চেয়ে বেশি, এবং এটাকে যদি আমরা সামেশন করে মাইনাস করি একটা থেকে একটা, তাহলে আমরা দেখব নেট আউটওয়ার্ড ফোর্স 13। এটা কোথায় আমাদের হচ্ছে? আমাদের ক্যাপিলারি আর্টেরিয়াল ইন্ডে হচ্ছে। সো নাও এখান থেকে আমরা বলতে পারি যে ক্যাপিলারি আর্টেরিয়াল ইন্ডে অলওয়েজ ফিল্ট্রেশন হবে। এটা আমরা অনেক সময় ভাইভাতে জিজ্ঞাসা করি যে আমরা একটা ক্যাপিলারি আর্টারিয়াল ইন্ডে কী হয়? অলওয়েজ ফিল্ট্রেশন। নাও হোয়াট হ্যাপেন্ড অ্যাট দ্য ভেনাস এন্ড। দেখো এখানে আউটওয়ার্ড ফোর্স কী কী? ক্যাপিলারি প্রেশার, দ্যাট ইজ 10, নেগেটিভ ইন্টারস্টিশিয়াল ফ্লুইড প্রেশার, দ্যাট ইজ 3, অ্যান্ড ইন্টারস্টিশিয়াল ফ্লুইড colloid osmotic pressure, দ্যাট ইজ 8. টোটাল আউটওয়ার্ড ফোর্স 21. অ্যান্ড ফ্লুইডটাকে ইনওয়ার্ড মুভমেন্ট করার জন্য ফোর্স একটাই, সেটা হচ্ছে প্লাজমা colloid osmotic pressure, দ্যাট ইজ অনলি 28. তাহলে যদি আমরা এখান থেকেই আমরা নিজেরা দেখতে চাই মাইনাস করার আগে যে টোটাল ইনওয়ার্ড ফোর্সটা আউটওয়ার্ড ফোর্সের চেয়ে বেশি, তার মানে ফ্লুইডটাকে ভিতরের দিকে টেনে নেওয়ার ফোর্সটা বেশি। এক্ষেত্রে আমাদের যদি আমরা এটা মাইনাস করে দেখা যাবে নেট ইনওয়ার্ড ফোর্স 7. সো অলওয়েজ ভেনাস ইন্ডে আমাদের অ্যাবজর্পশন হবে। সো এই জিনিসটা কখনোই বলা যাবে না। ক্যাপিলারি আর্টারিয়াল ইন্ডে অলওয়েজ ফিল্ট্রেশন, অ্যান্ড ক্যাপিলারির ভেনাস ইন্ডে অলওয়েজ রিঅ্যাবজর্পশন হবে। সো নাও হোয়াট ইজ স্টার্লিং ইকুইলিব্রিয়াম? আমরা একটু আগেই জেনেছি যে আমাদের স্টার্লিং ফোর্সগুলো আবিষ্কার করেছেন আর্নেস্ট স্টার্লিং। সো উনি এখানে আরেকটা জিনিস উনি দেখেছেন, সেটা হচ্ছে যে নর্মাল কন্ডিশনে under normal condition a state of near equilibrium exists in most of the capillaries. তার মানে নর্মাল কন্ডিশনে ক্যাপিলারিতে অলওয়েজ একটা নিয়ার ইকুইলিব্রিয়াম স্টেট এক্সিস্ট করে। সো আমি আবার বলছি নিয়ার ইকুইলিব্রিয়াম স্টেট, তার মানে এটা কমপ্লিট ইকুইলিব্রিয়াম না। সো আমরা যদি এখন আবার জিনিসটা ক্যালকুলেশন করে দেখি যে মিন ফোর্স টেন্ডিং টু মুভ ফ্লুইড আউটওয়ার্ড কত, ক্যাপিলারি প্রেশার 17.3, নেগেটিভ ইন্টারস্টিশিয়াল ফ্রি ফ্লুইড প্রেশার 3, অ্যান্ড ইন্টারস্টিশিয়াল ফ্লুইড colloid osmotic pressure 8. Total outward force 28.3, and force causing movement of fluid inward কত আমাদের? ওই যে প্লাজমা colloid osmotic pressure, that is 28. সো সামেশন করলে দেখা যায় আমাদের নেট আউটওয়ার্ড ফোর্স 0.3। তার মানে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ফ্লুইড filtering outward from the arterial end of the capillaries equals almost exactly the fluid
return to the circulation by absorption. কারণ এখানে আমাদের আউটওয়ার্ড ফোর্স 28.3, ইনওয়ার্ড ফোর্স 28, তার মানে ঠিক যতটুকু ফ্লুইড ফিল্ট্রেশন হবে ঠিক ততটুকুই নিয়ার ইকুইলিব্রিয়াম বা নিয়ার ঠিক অতটুকুই ফ্লুইড আমাদের অ্যাবজর্পশনের মাধ্যমে ফিরে আসবে, ব্যাক করবে। কিন্তু এখানে 0.3-র একটা ইমব্যালেন্স আছে। দিস স্লাইট ইমব্যালেন্স অফ ফোর্স 0.3 millimeter mercury causes slightly more filtration of fluid into the interstitial space than reabsorption. খুব সুন্দর করে গাইটনে স্টার্লিং ইকুইলিব্রিয়াম একটা টিকার মতো দেওয়া আছে, তোমরা এটা পড়ে নিবে। সো আজকের মতো আমাদের যেই জিনিসগুলো আমরা কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করলাম, খুব ছোট ছোট টপিকস কিন্তু বোঝার জিনিস আছে অনেক। তো তোমরা আশা করি এটা লেকচার ফলো করে তোমাদের গাইডলাইন হিসেবে ইউজ করে তোমরা এই পড়াটা পড়ে ফেলতে পারবে। থ্যাংক ইউ অল।